না না, মঙ্গলবার পড়াতে পারিনি। মঙ্গলবার দিন তো তার আগের দিন ঝড় বৃষ্টি এমন হলো, সে কারেন্ট নেট কিছুই পাইনি, সেই জন্য মঙ্গলবার পড়াতে পারিনি। 12 দাগ থেকে শুরু করবো। তাহলে 12তে বলছে এমসিকিউ যে x² -6x +2 = 0, এইটার সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তা এই সমীকরণের যদি দুটি বীজ সমীকরণের সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা দিয়ে আমরা লিখি, সেটা কত হয়? -b/a। এটা হচ্ছে মাইনাস, মানে মাইনাস অফ -b, বি হচ্ছে 6 আর এ হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি কত আসলো? 6। অপশান সি। দাগ নাম্বার, এটা 12-র 1। এবার করবো 12-র 2। 12-র 2-এ কি দিয়েছে? x² -3x + k = 10। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে, তাহলে এই সমীকরণটা আগে ঠিক করতে হবে। x² -3x + k -10 = 0 সমীকরণের বীজদ্বয়ের বীজদ্বয়ের গুণফল কত? -2। সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি -2 হয়, তার মানে আলফা বিটা সমান সমান -2। আলফা বিটার সূত্র কি? -c/a। এই শুধু c/a, তাহলে এইটা হলো c আর এ হলো 1। তাহলে c হচ্ছে k-10/1, দ্যাটস ইকাল টু 2। তাহলে k-10 = 2, তাহলে k = 2 + 10 12, মানে অপশান ডি। উত্তরগুলো মেলাস, যেটা না মিলবে সেটা আমায় বলিস। এই আসলো। দেন 3 দাগ। 3 দাগ কি বলছে? 3 দাগ বলছে ax² + bx + c = 0। এটা একটা সমীকরণ দিয়েছে। এই সমীকরণটা দিয়ে বলেছে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। আহ সমীকরণ, বল। 12 দাগে 2-টা অপশান সি আছে, তাহলে আমি ভুল করেছি নিশ্চয়ই। এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে 10 - 2 হচ্ছে 8। অপশান সি হবে। 8 হবে অপশান সি। ঠিকই আছে। তাহলে এবার এই সমীকরণের বীজদ্বয়, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। এটা যদি বাস্তব আর অসমান হয়, তাহলে b² - 4ac, আমরা আগের দিন একটা ছক বানিয়েছিলাম, সেই ছকে কি ছিল? >0। >0 কোনটায় আছে? অপশান এ। তাহলে 3 দাগ হচ্ছে অপশান এ। 4 দাগ। 4 দাগ দিয়েছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমান হলে কি ছিল? b² -4ac, এটা সমান সমান 0 ছিল। তার মানে আমি কত পাবো? b² সমান সমান 4ac পাবো। তুই অপশানগুলোর দিকে তাকিয়ে দেখ, প্রত্যেকটা অপশানে সির মান বের করা আছে। তাহলে সি কত? সি হচ্ছে b²/4a। এটা আসছে সির মান। এটা কোনটায় আছে? এটা আছে অপশান ডিতে। অপশান ডিতে। তাহলে চারেরটা হচ্ছে অপশান ডি। নেক্সট অঙ্কে যাব। নেক্সট হচ্ছে 5 দাগ। 5 দাগ বলছে 3x² +8x + 2 = 0। এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা। সমীকরণের দুটি বীজ
আলফা এবং বিটা। অতএব আলফা প্লাস বিটা কত, -b/a 8/3, আর আলফা বিটা কত, 2/a মানে c/a 2/3। আমাকে বের করতে দিয়েছে কি, আমাকে বের করতে দিয়েছে 1/α প্লাস 1/বিটার মান। সেটার সূত্র কি, আলফা বিটা আলফা প্লাস বিটা। তা আলফা বিটা কত, আলফা প্লাস বিটা কত, -8/3, আর আলফা বিটা কত, 2/3। তাহলে কত আসছে, -8/3 গুণ 3/2, 3 কেটে গেল, এটা দিয়ে এটা কেটে 4, উত্তর আসছে -4। -4 অপশান সি। প্রত্যেকটা অপশান মেলাবি, যদি কোনোটা না মেলে আমায় বলবি। দেন আমরা যাব বি দাগ, সত্য মিথ্যা। বি দাগ, বি এর দাগের 1 দিয়েছে x² প্লাস এক্স প্লাস 1 = 0। এই সমীকরণের বীজদ্বয় নাকি বাস্তব হবে। এই সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব হয়, এই সমীকরণের b² - 4ac আমরা চেক করি। এটা হচ্ছে নিরূপক, নিরূপক নিরূপক b² - 4ac সমান সমান কত আসছে, b কত 1, 4, a কত 1, c কত 1। তাহলে 1 - 4 সেটা আসছে -3। -3 মানে এই সংখ্যাটা ঋণাত্মক, শূন্যর থেকে ছোট। তো b² - 4ac যদি ঋণাত্মক হয়, b² - 4ac এটা যদি <0 হয়, অতএব বীজদ্বয় কি হবে, বীজদ্বয় b² - 4ac ঋণাত্মক হলে বীজদ্বয় হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। তাহলে বীজদ্বয় অবাস্তব, অবাস্তব লেখাটা না লিখে কাল্পনিক লেখাটা ভালো, কাল্পনিক। তাহলে আমাদের প্রশ্নে যেটা আছে সেটা কিন্তু মিথ্যা, প্রশ্নটা কিন্তু সত্যি হচ্ছে না। দেন আমরা যাব বিদ্যাগের 2। বিদ্যাগের 2 বলছে যে x² - x + 2, x² - x + 2 = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আমি চেক করি, এই সমীকরণের নিরূপক যদি বের করি, নিরূপক, তাহলে সেটা হচ্ছে b² - 4ac। তো b কত, b হচ্ছে -1 তার হোল স্কোয়ার, -4, a কত 1 আর c কত 2। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 4 দুগুণে 8, সেটা চলে আসছে -7। এটা আবার <0। তা সমীকরণের নিরূপক যদি <0 হয়, তাহলে বীজদ্বয় কী হয়, কাল্পনিক হয় বা অবাস্তব হয়, মানে বাস্তব নয়। অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, এটা সত্য। ওরাও দিয়েছে তাই আমরাও তাই বের করলাম, সত্য। তাহলে আমাদের বি দাগ হয়ে গেল। এবার যাব সি দাগে। তো বল, সব কোনোটা যদি উত্তর না মেলে বলবি। এবার যাচ্ছি দাগ নাম্বার সি, পেজ চেঞ্জ করছি। নেক্সট সি দাগ, সি দাগের 1 শূন্যস্থান পূরণ, 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে, আলফা প্লাস বিটা কত, -b/a, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, b/a 17, আর আলফা বিটা কত, c/a এই আসছে। আমাকে কি বের করতে দিয়েছে, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত, মানে আলফা প্লাস বিটা ইস্টু আলফা বিটা। আলফা প্লাস বিটা কত, 12/7 ইস্টু আলফা বিটা কত, 18/7। তার মানে 12/7 গুণ 7/18, 7 7 কাটলো, এটা দিয়ে কেটে 2, এটা দিয়ে কেটে 3 সমান সমান 2/3 সমান সমান 2:3, 2:3 উত্তর। প্রতিটা উত্তর মেলাবি, যেটা না মিলবে সেটা কিন্তু আমায় বলবি। তারপরের অঙ্ক দিয়েছে দাগ নাম্বার 2, দাগ দিয়েছে যে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে। তাহলে এই সমীকরণের
সমীকরণের একটি বীজ আলফা এবং অপর বীজ 1/α আমি ধরছি। তাহলে আলফা ইন্টু 1/α সেটা কত হয়? বীজদ্বয়ের গুণফল c/a। তো তাহলে দেখ আলফা আলফা কেটে গেল, তাহলে c/a ইকাল টু 1, মানে c ইকাল টু a। প্রশ্নে দিয়েছে c ইকাল টু ড্যাশ, উত্তর হবে c ইকাল টু a। প্রণব এসছে কি? আচ্ছা, প্রত্যেকটা অঙ্কের উত্তর মেলাবি, যেটা না মিলবে সেটা বলবি। পরের প্রশ্ন, এই পরেরটা হচ্ছে 3 দাগ। 3 দাগে এই একই অঙ্ক দিয়েছে, একই অঙ্ক দিয়ে বলেছে সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা বীজ, এই একই লেখা, একটি বীজ আলফা এবং অপর বীজ, এবার ধরবো মাইনাস আলফা, মানে একটা বীজকে আলফা ধরবো আর একটা বীজকে -1/−আলফা ধরবো। ঠিক আছে, তাহলে এই বীজ দুটোর গুণফল আলফা ইন্টু মানে -1/α, সেটা একই c/a। তাহলে এটা কেটে গিয়ে কত হচ্ছে? -1। তাহলে c/a সমান সমান -1, c সমান সমান -a, c প্লাস a সমান সমান 0। ওরা প্রশ্ন দিয়েছে a প্লাস c সমান সমান কত? উত্তর হবে 0। প্রত্যেকটা অঙ্কের উত্তর মেলাবি, যেটা অসুবিধা হবে সেটা বলবি। নেক্সট যাব 13 দাগে। তাহলে নেক্সট স্ক্রল করছি, 13 দাগ। 13 দাগ কি দিয়েছে? 13 দাগের 1 বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি গুণফল দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণটা বের করতে দিয়েছে। তা ধরি দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ যথাক্রমে আলফা এবং বিটা। অতএব আলফা প্লাস বিটা কত? আলফা প্লাস বিটা দিয়েছে 14, আর আলফা বিটা কত? আলফা বিটা দিয়েছে 24। তো সমীকরণটি কি হয়? অতএব নির্ণেয় সমীকরণ, বল। সহেলি এসছে? আচ্ছা, নির্ণয় সমীকরণ কি ছিল? সূত্রটা এরকম, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু 0। এটা ছিল নির্ণয় সমীকরণ, আমরা আগের দিন এরকম সূত্র দেখেছিলাম। তাহলে অতএব সমীকরণ কত আসছে? x² মাইনাস 14x প্লাস 24 ইকাল টু 0। এটাই হচ্ছে উত্তর। উত্তর মেলাবি, যদি না মেলে বলবি। নেক্সট প্রবলেম 13 দাগের 2। একটা সমীকরণ দিয়েছে, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত? তাহলে ওই সমীকরণের যে দুটো বীজ, তার সমষ্টি আর গুণফল সমান, কে এর মান কত আমায় বের করতে হবে। অঙ্কটা কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে kx² প্লাস 2x প্লাস 3k ইকাল টু 0। এই সমীকরণের বীজদ্বয় ধরি আলফা এবং বিটা। অতএব আলফা প্লাস বিটা কত? আলফা প্লাস বিটা হচ্ছে 2 মাইনাস 2/k, আর আলফা বিটা কত? 3k/k, মানে এটা কেটে কুটে গিয়ে 3। ওরা আমাদেরকে বলছে যে বীজদ্বয়ের, ঠিকঠাক করছি তো? ঠিকঠাকই করছি। বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের মান সমান। তাহলে ওরা আমাদেরকে বলছে যে প্রশ্নানুযায়ী এই আলফা প্লাস বিটা আর আলফা বিটা এরা দুটো সমান। তাহলে -2/k সমান সমান 3, কোনাকুনি গুণ করলে কত আসছে? k সমান সমান -2/3। এইটা হচ্ছে k এর মান। উত্তর মেলাবি, যদি না মেলে বলবি। তো নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে গিয়ে আমরা পরের অঙ্কটা 13 দাগের 3 করব। প্রতিটা উত্তর মিলছে তো?
কোন একজন রিপ্লাই দে, উত্তরগুলো মিলছে তো দীপিকা? ওকে, 13 পেজ চেঞ্জ করলাম। 13 দিয়েছে x² -22x প্লাস 105 সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এই সমীকরণের সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস, আর ওখানেই রয়েছে আবার মাইনাস 22/1, মানে আলফা প্লাস বিটা হচ্ছে 22, আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 105/1, মানে আলফা বিটা হচ্ছে 105। এবার আমাদেরকে বের করতে দিয়েছে আলফা মাইনাস বিটা, তা আমি একটা সূত্র কাটাচ্ছি। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা। তো তাহলে সেটা কত আসছে? বা দিয়ে এটা আমরা জানি এই সূত্রটা আমাদের ক্লাস 7-এ ছিল। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা কত? 22-এর হোল স্কোয়ার -4 গুণ 105। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার 22-এর স্কোয়ার কত আসছে বলতো? 484 এরম আসছে নাকি দেখতো, 484 কিনা। আর এটা কত আসছে? 420। একটু গুণটুনগুলো করে বলিস। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার 64, আলফা মাইনাস বিটা সমান সমান +-8। উত্তরটা মিলিয়ে বলিস। উত্তরটা মিলিয়ে বলিস। পরের অঙ্কে যাব, কোনোটা অসুবিধা হলে বলবি। নেক্সট অঙ্ক 13 দাগের 4। 13 দাগের 4-এ দিয়েছে এক্স। বল, শুনতে পাচ্ছি না, একবার বল। করে নে। হয়ে গেলে বলিস। ওকে, নেক্সট 13 দাগের 4। 13 দাগের 4-এ দিয়েছে x² - x ইকুয়াল টু কে ইন্টু 2x - 1। এটা একটা সমীকরণ। তো সমীকরণটাকে আগে আমরা সোজা করি। x² - x সমান সমান 2kx - k। তো x² - x মাইনাস 2kx প্লাস k সমান সমান 0। তাহলে কত আসছে? x² - x কমন নিলে 1 + 2k প্লাস k সমান সমান 0। এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি 0। তা এই সমীকরণের এর দুটি বীজ আলফা ও বিটা হলে, এর দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কত? -b/a। এখানে একটা অলরেডি মাইনাস রয়েছে, তো তাহলে -1 + 2k, এটা হলো -b/a হচ্ছে 1। এবার বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে, তাহলে 0 সমান সমান 1 + 2k, তাহলে 2k সমান সমান -1, তাহলে k এর মান আসছে -1/2। উত্তরটা মেলাস, k সমান সমান -1/2, এটা হলো k এর মান। ওকে, এরপরে আমরা যাব 5 দাগ। অসুবিধা হলে বলিস। 5 দাগ দুটো সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান লিখি। তো চল আমরা প্রথম, হ্যাঁ বল।
ওকে, নেক্সট তাহলে আমরা যাচ্ছি পরের অঙ্কটায়। পরের অঙ্কটায় দিয়েছে দুটো সমীকরণ দিয়েছে, এটা হচ্ছে 13 দাগের 5। একটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকাল টু 0, আর একটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকাল টু 0। এই দুটো সমীকরণের কি একটা বীজ হচ্ছে 2। তাহলে এই সমীকরণের একটা বীজ যদি 2 হয়, তাহলে 2কে এর মধ্যে বসিয়ে দিলে ও স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। তো আমি বসিয়ে দিলাম, দিয়ে পাচ্ছি কত, 4 প্লাস 2b প্লাস 12 সমান সমান 0। তাহলে 2b প্লাস 16 সমান সমান 0। তাহলে 2b সমান সমান -16, b সমান সমান -8, এটা পাচ্ছি। এবার এই বির মানটা আমি এখানে বসাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কিউ দ্যাটস ইকাল টু 0। এই সমীকরণেরও একটা বীজ কিন্তু 2। এই সমীকরণের একটা বীজ যদি 2 হয়, তাহলে এই সমীকরণটার মধ্যেও 2 বসিয়ে দিলে সিদ্ধ করে যাবে। 8 গুণ 2 প্লাস কিউ সমান সমান 0। তাহলে কত আসছে, 2 দুগুণি 4 মাইনাস 8 দুগুণি 16 প্লাস কিউ সমান সমান 0। তাহলে এখানে এটা বিয়োগ করলে -12 প্লাস কিউ সমান সমান 0, অতএব কিউ এর মান আসছে +12। তাহলে এটাই হলো কিউ এর মান, যে কিউ এর মানটা আমাদেরকে বের করতে দিয়েছে। পুরোটা করে নে, উত্তর টুত্তর মেলা, মিলিয়ে বলিস। উত্তর মিলেছে তো? নেক্সট আমরা যাচ্ছি পেজ নাম্বার, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটাপট কর। হয়ে গেলে বলিস। নেক্সট আমরা যাচ্ছি পেজ নাম্বার 28, দাগ নাম্বার প্রয়োগ 41। দেখ অঙ্কটা করা নেই। অঙ্কটা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা। তো এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা কত, -b/a, আর আলফা বিটা কত, c/a। ওকে, এবার আমাকে যে মানটা বের করতে দিয়েছে সেই মানটা কি, সেই মানটা হচ্ছে 1/α কিউব প্লাস 1/β কিউব। এই মানটাকে আমাকে এবিসির মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো এটার যদি আমি লসাগু করি, তাহলে কত হবে, আলফা কিউব বিটা কিউব, আর উপরে কত আসবে, আলফা কিউব প্লাস বিটা কিউব। আচ্ছা, এবার এটার ফর্মুলা আছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা আমি ফেলছি, আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা সেই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আর নিচেরটাকে রাখছি আমি আলফা বিটা তার হোল কিউব। এবার আমি মান বসাই। তো প্রথমে আমি আলফা প্লাস বিটার মান বসাচ্ছি, সেটা কত, -b/a তার হোল কিউব -3 আলফা বিটা হচ্ছে c/a ইন্টু আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, নিচে বাই -b/a তার, না নিচে আলফা বিটা আছে, আলফা বিটা মানে c/a তার হোল কিউব। ওকে, তো আমি পুরোটাকে এবার পাশে নিচ্ছি। তো তাহলে -b/a হোল কিউব মানে কত, মাইনাস থাকবে বি কিউব বাই এ কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3bc/a² বাই সি কিউব বাই এ কিউব। তাহলে
উপরে যদি আমি লসাগু করি, লসাগু কত আসছে এ কিউব, তো মাইনাস বি কিউব প্লাস 3ab/c এটা আসছে, আর নিচে আসছে সি কিউব বাই এ কিউব। তাহলে কত আসছে 3ab/c মাইনাস বি কিউব বাই এ কিউব ইন্টু এ কিউব বাই সি কিউব। এ কিউব কেটে যাচ্ছে, গিয়ে উপরে আসছে 3ab/c মাইনাস বি কিউব বাই সি কিউব। এই অঙ্কগুলোর কি উত্তর থাকে মানে উত্তরমালায় গিয়ে? যদি থাকে একটু দেখ তো কত আছে। আছে কি উত্তর? উপরে তো আর কিছু নেই, এর উপরে কি? উপরে তো এটা। এই অঙ্কগুলোর কি উত্তর থাকে? উত্তর কি মিলেছে? মিলেছে কি? আচ্ছা ঠিক আছে। তো এখানে আর একটা অঙ্ক করা নেই, সেটা হচ্ছে 42। এবার তাহলে 42 করবো। হ্যাঁ 42 তো করাই রয়েছে, 42 তো তার উপরেই দেখ করা রয়েছে, যে 42 যেখানে প্রশ্ন লেখা রয়েছে তার উপরেই সমাধান করা রয়েছে, যে x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0 দুটো বীজ ওই যে 3 আর 4 দেখানো রয়েছে। তো 42 আর করছি না, তার আগের পেজে যাচ্ছি, পেজ চেঞ্জ করছি, পেজ নাম্বার 27। এখানে একটা নিজে করি রয়েছে 38, 38-এ যাচ্ছি, চেঞ্জ করছি। তো নেক্সট পেজ 27, দাগ নাম্বার 38। কি বলেছে? 3x² মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1/3 হলে অপর বীজ নির্ণয় করো। এই সমীকরণের একটা বীজ 1/3, তা ধরি অপর বীজ আলফা। তাহলে 1/3 প্লাস আলফা, এটা কত হবে? 1/3 প্লাস আলফা হবে মাইনাস বি বাই এ, বি হচ্ছে 10 বাই এ হচ্ছে 3। ওকে, তাহলে একটি বীজ আলফা হলে অপর বীজ নির্ণয় করো। তাহলে এখান থেকে কত আসছে 1/3 প্লাস আলফা সমান সমান 10/3। তাহলে আলফা কত আসছে 10/3 মাইনাস 1/3। তাহলে এটাকে বিয়োগ করলে কত আসছে 3 লসাগু 10 মাইনাস 1, তার মানে 9/3, তার মানে 3। উত্তরটা মেলাস তো, উত্তরটা মিলিয়ে আমায় বলিস। তাহলে এখানে আর নিজে করি নেই, আগের পেজে একটা আছে, উত্তরটা মিলিয়ে বলিস। মিলেছে কি? আচ্ছা নেক্সট আমরা যাব তাহলে পেজ নাম্বার 25, পেজ 25, দাগ নাম্বার 33। এখানে একটা নিজে করি আছে। তোদের বইয়ের সাথে পেজ নাম্বারটা মিলছে তো, আমি যে পেজ নাম্বার বলছি? কে এর মান কত হলে 2x² মাইনাস 10x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বাস্তব আর সমান কখন হয় না, যখন b² মাইনাস 4ac-টা 0 হয়। তো b² কত? মাইনাস 10-এর² মাইনাস 4a কত 2, আর c কত কে, সেটা সমান সমান 0।
তাহলে 10 স্কোয়ার মানে 100 সমান সমান 4 দুগুণে 8 কে, তাহলে কে এর মান কত বেরোচ্ছে 100/8, মানে 4 দিয়ে কাটলে 25/2, উত্তর মেলাস বলিস, কে এর মান বেরোচ্ছে এটা। কোনো অসুবিধা? ওকে, নেক্সট আমরা যাচ্ছি 1.4, এক্সারসাইজ নাম্বার 1.4। কোষে দেখি 1.4। এখানে আমরা প্রথমে 3 দাগের অঙ্কগুলো লেখা অঙ্ক আমাদের করতে হবে, কারণ আমাদের পরীক্ষার কোশ্চেনে কিছু অঙ্ক সলভ করতে আবার কিছু লেখা অঙ্কও দেয়, তো লেখা অঙ্কগুলো আমাদের করতে হবে। 3 দাগে বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলির একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং স্থিতাচার্য সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে। এইখানে কিন্তু কথাটা ভালো লেখা আছে যে যে অঙ্কে উৎপাদকের সাহায্যে, এটা কিন্তু বুঝতে হবে, যে অঙ্কে উৎপাদকের সাহায্যে সমাধান করা যাবে সে অঙ্কটাকে আমরা উৎপাদকের সাহায্যে সমাধান করব, আর যে অঙ্কটাকে উৎপাদকের সাহায্যে সমাধান করা যাবে না সে অঙ্কটাকে আমরা স্থিতাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে আমি 3 দাগের 1-এর কথায় আসছি। 3 দাগের 1 কি বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আগে নিই। তাহলে এই হলো একটা সমকোণী ত্রিভুজ, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিলাম ABC। এই সমকোণী ত্রিভুজের যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তা আমি অতিভুজের ক্ষুদ্রতম বাহু হচ্ছে এটা, ধরি ক্ষুদ্রতম বাহু হচ্ছে AB এবং তার দৈর্ঘ্য হচ্ছে x, ওরা একক দিয়েছে সেন্টিমিটার, x সেমি। অতএব অতিভুজ কোনটা BC, সেটা কি বলেছে দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে 2x + 6 সেমি, 2x + 6। এটা যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের থেকে 2 সেমি কম হয়, তৃতীয় বাহু মানে এইটা অতিভুজের থেকে 2 সেমি কম হয়, তো অতিভুজের থেকে 2 সেমি, তৃতীয় বাহুর নাম কি AC, সেটা অতিভুজ হচ্ছে 2x + 6, তার থেকে 2 কম মানে 2x + 4 সেমি। তাহলে এইটা হচ্ছে 2x + 4 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তা আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র খাটে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি না, BC² = AB² + AC²। তো BC² কি, BC² হচ্ছে 2x + 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু AB² কি x² প্লাস AC² কি 2x + 4 তার হোল স্কোয়ার। তো তাহলে এবার এগুলোকে আমায় ক্যালকুলেট করতে হবে, তো চল ভেঙে দিই একদম। 2x তার হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 6 প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ পাশে x², 2x তার হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 4 প্লাস 4 তার হোল স্কোয়ার। ওকে, এই আসছে। তো আমি এগুলোকে এবার দেখি ভাঙলে কত আসে। 4x² 2 দুগুণে 4, 4 6 24x প্লাস 6 6 36 সমান x² প্লাস 2 দুগুণে 4x² প্লাস 2 দুগুণে 4, 4 4 16x প্লাস 4 4 16, এই আসছে। ওকে, তো 4x² বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কত x², আর 24টাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে 16 - 24 হচ্ছে -8x, 36টাকে আমি ওপাশে নিয়ে যাচ্ছি, 16 - 36 হচ্ছে -20 = 0। তো এখানে এটাকে 10 দুগুণে 20 ভাঙা যায় উৎপাদকে, তাহলে আমি সি ধরে যাব না। 10x + 2x - 20 = 0, যার বুঝতে অসুবিধা হবে বলবি কিন্তু।
এক্স কমন নিয়ে এক্স মাইনাস 10 প্লাস 2 কমন নিয়ে এক্স মাইনাস 10 সমান সমান 0। তো তাহলে আমি যেটা পাচ্ছি এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 2 সমান সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 10 সমান সমান 0, এক্স সমান সমান 10, অথবা অথবা এক্স প্লাস 2 সমান সমান 0, এক্স সমান সমান মাইনাস 2। ঠিক আছে, দুটো মান বেরোলো। এবার আমাকে দেখতে হবে যে কোনটা ঠিকঠাক। দেখ, এই ত্রিভুজটার আমি একটা বাহুকে কিন্তু এই এক্স ধরেছি, এই ত্রিভুজের একটা বাহুকে কিন্তু এক্স ধরেছি, আর এক্সের দুটো মান বেরিয়েছে, একটা মান বেরিয়েছে 10, একটা মান বেরিয়েছে -2। তার দৈর্ঘ্য তো কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তাহলে দৈর্ঘ্য যদি সবসময় ধনাত্মক হতে হয়, তাহলে এক্সের মান 10টা কিন্তু আমরা নেব। ঠিক আছে, আমি লিখছি, যেহেতু যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং সুতরাং এক্স ইকাল টু 10, এক্সের মান -2টা এখানে বাদ চলে গেল। তাহলে অতএব ত্রিভুজের বাহুগুলো কি কি বের করে নিই। ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহুটাকে আমরা এক্স দিয়ে লিখেছিলাম, এক্সের মান বেরিয়েছে 10 সেমি। আচ্ছা, অতিভুজ, অতিভুজকে আমরা ধরেছিলাম 2x প্লাস 6, তাহলে 10 দুগুণে 20 আর 6 26 সেমি। আর তৃতীয় বাহুকে আমরা ধরেছিলাম 2x প্লাস 4, তাহলে 10 দুগুণে 20 আর 2 24 সেমি। উত্তর মেলাবি, তারপরে আমায় বলবি মিলেছে কিনা। পুরোটা করা হয়ে যাবে, দেন এগোবো। হয়ে গেছে? উত্তর মিলেছে কিনা বল। উত্তর মিলেছে কি? ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাব। 2 দাগ, পেজ চেঞ্জ করছি। যদি 2 অঙ্কের একটি, দাঁড়া 1 সেকেন্ড, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, আচ্ছা আমরা এগোই, নেক্সট পেয়ে যাই। দাগ নাম্বার 3-এর 2, 3-এর 2, যদি 2 ধনাত্মক সংখ্যা, এক্সারসাইজ নাম্বার 1.4, এক্সারসাইজ 1.4 এর 3-এর দাগের 2, ঠিক আছে। 2 অঙ্কের একটি সংখ্যা, তাহলে আমাকে আগে একটা 2 অঙ্কের সংখ্যা ধরতে হবে। 2 অঙ্কের সংখ্যাকে আমরা কিভাবে ধরি, 2 অঙ্কের একটি সংখ্যা, 2 অঙ্কের সংখ্যাকে আমরা ধরি 10x প্লাস ওয়াই। এবার আমি তো এখানে ওয়াই নিতে পারবো না, যেহেতু এটা একঘাত, মানে
একটাই চলরাশি থাকবে, 10x প্লাস ওয়াই হিসাবে ধরি। কিন্তু তাহলে ওরা আমাকে আরও একটা কিছু বলবে, দেখ যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল হয় 189, এবং দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। এই যে বলে দিল দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তো এটুকুনি ভালো করে বুঝে নিই। ধর 56 একটি সংখ্যা, 56 সংখ্যাটার এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক আর এটা হলো দশকের ঘরের অঙ্ক। তাহলে এই 56 সংখ্যাকে কীভাবে লেখা যায়, 5 গুণ 10 প্লাস 6। তাহলে ওরা বলছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স হয়, দশকের ঘরের অঙ্ক হবে 2x, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটায় কি লিখব, এই জায়গাটায় লিখব এই 10-এর পাশে দশকের ঘরের অঙ্ক লিখব 2x প্লাস x, এইটা হচ্ছে সংখ্যা। ওকে, তো সেটা কত হবে, 10 দুগুণি 20x প্লাস x, মানে কত হচ্ছে 21x। এটা হলো সংখ্যাটা। এই সংখ্যাটা ওরা বলছে যে যদি এর এককের ঘরের অঙ্ক, এই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক আমরা কত ধরেছি x, তুই এই অঙ্কটার আগে আর এক লাইন লিখতে পারিস, ধরি এই অঙ্কটার উপরে, মানে এই অঙ্কটা শুরু করে এখান থেকে, ধরি এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক 2x। অভিষেক শোনা যাচ্ছে তো? বই বের করেছিস তো, খুঁজে পেয়েছিস তো? বইয়ে আচ্ছা, তাহলে এইটা প্রথম দিয়ে শুরু করলাম। তাহলে একটা যে কোনো দুই অঙ্কের সংখ্যা তাকে কিভাবে লেখা যায়, 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে এই দেখ লিখেছি 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, সেখান থেকে আমি বের করেছি 21x। এবার আমি কি করব, এবার ওরা প্রশ্নানুযায়ী বলছে, প্রশ্নানুযায়ী যে এই অঙ্কটাকে যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা যায়, এই সংখ্যাটাকে, তাহলে 21x-কে আমি গুণ করব এককের ঘরের অঙ্ক মানে x দিয়ে, তাহলে নাকি হবে 189। তাহলে 21x² সমান সমান 189। তাহলে x স্কোয়ার কত, 189/21। তাহলে x স্কোয়ার কত কত আসছে বল, x স্কোয়ার কত আসছে, x কত আসছে, তাহলে হয়ে গেল অঙ্ক ভুল। যেই এক্স লিখবি 3, হ্যাঁ অবশ্যই, যেই এক্স লিখবি 3 সাথে সাথেই ভুল হয়ে যাবে। এক্স সমান সমান √9, অতএব এক্স সমান সমান +-3। এই একটা প্রসেসে করতে পারিস, কিংবা এটাকে আর একটা প্রসেসে করা যায় যে ওইটাকে পুরোটা এক পাশে নিয়ে আয়, x² - 9 = 0। তাহলে এটাকে a + b a - b তে ভাঙ, a + b x + 3 x - 3 = 0। অতএব হয় অথবা x + 3 = 0, x এর মান -3, আর একটা অথবা x - 3 = 0, x এর মান +3। এই দুটো আসছে। ওকে, তাহলে হুম, তাহলে এবার করে নে, তাড়াতাড়ি হাত চালিয়ে করবি, ঝটাপট করবি, হয়ে গেলে বলিস। আচ্ছা, এবার তাহলে আমরা দেখ এখানে যে দুটো সংখ্যা বেরিয়েছে, একটা -3 একটা +3। এই -3টাকে আমরা নেব না। কেন নেব না, কারণ কোনো সংখ্যার অঙ্ক কখনো ঋণাত্মক হতে পারবে না, ঠিক আছে। তো আমরা +3টাকেই নেব। তাহলে +3টা আমাকে কি বের করতে দিয়েছো দেখ, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। যেহেতু এককের ঘরের অঙ্কটি ঋণাত্মক হতে পারে না, অতএব এককের ঘরের অঙ্কটি হবে
3। উত্তর মেলা, মিলিয়ে বল। আর যদি আমাকে সংখ্যাটা নির্ণয় করতে দিত, তাহলে সংখ্যাটাকে আমি কত ধরেছিলাম? এখান থেকে অনেক সময় দিতে পারে সংখ্যাটি কত বলো। সংখ্যাটি ধরেছিলাম 21x। 21x, তাহলে এখানে 3 বসিয়ে দিলে 63 আসছে সংখ্যাটা। উত্তর মিলিয়ে বলিস। উত্তর মিলিয়ে বলবি। নেক্সট অঙ্ক। নেক্সট প্রবলেম বলছে, পেজ স্ক্রল করছি। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার লিখি। তাহলে আমরা প্রথমেই অঙ্কের শুরুর প্রথমে অনিকের গতিবেগটাকে ধরে নেব। তাহলে দাগ নাম্বার 3 ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। এবার বলেছে কি সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। অতএব সালমার গতিবেগ কত হবে? x + 1 মিটার পার সেকেন্ড। হলো 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে। তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে কত? আমরা ভৌতবিজ্ঞানে একটা সূত্র পড়েছি, s = vt। তাহলে টাইম t = s/v, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে 180 বাই গতিবেগ অনিকের গতিবেগ x এত সেকেন্ড। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার সময় লাগে কত? 180 বাই x + 1 সেকেন্ড। এবার কে জোরে দৌড়াচ্ছিল? সালমা জোরে দৌড়াচ্ছিল, কারণ সালমার গতিবেগ হচ্ছে x + 1 আর অনিকের গতিবেগ হচ্ছে x। তাহলে সালমা জোরে দৌড়াচ্ছে। সালমা যদি জোরে দৌড়ায় তাহলে সালমা কিন্তু আগে পৌঁছাবে, আর অনিক যদি আস্তে দৌড়ায় তাহলে অনিক কিন্তু পরে পৌঁছাবে। তাহলে অনিকের বেশি টাইম লাগছে, সালমার কম টাইম লাগছে। প্রশ্নানুযায়ী অনিকের থেকে যদি সালমাকে বাদ দিই, অনিকের সময় থেকে যদি সালমার সময়টাকে বাদ দিই, তাহলে 2 সেকেন্ড পড়ে থাকছে। সেটাই ওরা বলেছে যে দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে এবার আমি যদি এখান থেকে 180 কমন নিই, তাহলে কত থাকবে? 1/x - 1/x + 1 = 2। তাহলে কত আসছে? এখানে আমি লসাগু করে দিচ্ছি, x × x + 1, আর এ পাশে 2/180। তাহলে এখানে কত আসছে? x + 1 - x, এই x কেটে গেল, 1/x² + x গুণ করে দিলাম, আর এখানে কাটলে 90। কোনাকুনি গুণ কর, x² + x = 90। তাহলে x² + x - 90 = 0। আমি সাইডে করছি, 9 × 10 = 90, x² + 10x - 9x - 90 = 0। তাহলে x কমন নিলে x + 10 - 9 কমন নিলে x + 10 = 0। তাহলে x + 10 কমন নিলে x - 9 = 0। তাহলে হয় x + 10 = 0, x = -10, অথবা x - 9 = 0, x = 9। আচ্ছা, আমরা x কাকে ধরেছিলাম? x ধরেছিলাম গতিবেগকে। গতিবেগ ঋণাত্মক হতে পারে না, মানে বেগ যেহেতু বলছি, তো বেগ ভেক্টর নেগেটিভ হতে পারে। ভেক্টর নেগেটিভ হলে উল্টো দিকে বোঝাবে। তো আমরা এখানে নেগেটিভটা নেব না, কারণ আমরা সেই হিসাবে তো ক্লাস 10 পর্যন্ত ভেক্টর শিখি না।
তো আমরা 9ই নেব। তো অতএব আমাকে কি বের করতে দিয়েছে, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। অতএব অনিকের গতিবেগ, উত্তরটা একটু দেখে নিস, অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। উত্তর দেখে বলিস। তো নেক্সট অঙ্কে যাব, 4 দাগ। কারোর কোনো জায়গায় অসুবিধা থাকলে বল। পেজ চেঞ্জ করছি, 4 দাগ। চার দাগ বলছে, 3-এর দাগের 4। কি বলছে যে আমাদের পাড়ার একটি বর্গাকার পার্ক আছে। তাহলে আমি আগে একটা, আচ্ছা পুরোটাকে পড়ে নিই, আবার কি না কি করতে হবে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে, তা আমি একটা আগে বর্গাকার পার্ক আঁকি। এটা বর্গাকার পার্ক, আর এখানে আরেকটা আয়তকার পার্ক আছে, ঠিক আছে। তো এই বর্গাকার পার্ক যেটা আছে এবিসিডি নাম দিলাম, আর এটাকে PQRS নাম দিলাম। তো এই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরছি এক্স। ধরি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স, ওরা একক কিছু দিয়েছে, ওরা একক দিয়েছে মিটার, এক্স মিটার। ওকে, তাহলে এবার বলছে ওই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে একটা আয়তকার পার্ক আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি। তাহলে আয়তকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস 5 মিটার। আর ওরা বলছে যে এই পার্কের থেকে 3 মিটার কম প্রস্থটা হবে 3 মিটার কম, মানে প্রস্থটা হবে এক্স মাইনাস 3। তাহলে আয়তকার পার্কের প্রস্থ, বাহুর লেখাটা উচিত নয়, এই বাহুটা কেটে দিচ্ছি, প্রস্থ কত হবে না এক্স মাইনাস 3 মিটার। আচ্ছা এবার দুজনের ক্ষেত্রফল বের করি। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত, বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার বর্গমিটার। আর আয়তকার পার্কের ক্ষেত্রফল তার সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গমিটার, এত বর্গমিটার। ওকে, হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব যে এরা আসলো, তো ওরা বলছে দেখ যে প্রস্থবিশিষ্ট একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার বেশি। তাহলে প্রশ্নানুযায়ী আয়তকার পার্কের ক্ষেত্রফলটা বেশি, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, এটা বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ। বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে হচ্ছে 2x স্কোয়ার, তার থেকে 78 বর্গমিটার বেশি মানে প্লাস 78 হলে আমাকে বের করতে হবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করি, মানে এক্স বের করতে হবে। আমি এটাকে এবার গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 3 5 15 সমান সমান 2x স্কোয়ার প্লাস 78। তাহলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 2x স্কোয়ার প্লাস
78। তাহলে আমি যদি একদিকে নিয়ে আসি, এইগুলোকে সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 78 প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে দেখ, এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস 2x, 78 আর 15 যোগ করলে কত হচ্ছে, 13 93, ভাঙা যায় নাকি, ইকুয়াল টু 0। 93 ভাঙলে 3 দিয়ে 3 1, ভুল করলাম কোথায়, প্লাস 5x মাইনাস 3x, 3 5 15, 5 মিটার বেশি 3 মিটার কম, এদিকে 78। ক্ষেত্রফল আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে, আচ্ছা 78 বর্গমিটার কম, এটা মাইনাস হবে। তো এটা মাইনাস হলে আমরা সাইড চেঞ্জ কি করছি, এইটা মাইনাস থাকবে, এইটা মাইনাস থাকবে। তো এটা মাইনাস 78 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, 78 15, 5-এর পর থেকে 8, 3 হাতে কিছু নেই, 6, 63 আসছে, 63, 7 9 63। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x প্লাস 63 ইকাল টু 0। তাহলে কত আসছে, আমি যদি এক্স কমন নিই, এক্স মাইনাস 9 প্লাস 7 কমন নিলে এক্স মাইনাস, আগে পরে নেওয়া হয়ে গেছে, এক্স মাইনাস 9, ও এইখানে একটা সাইন ভুল করেছি, এটা মাইনাস হবে। তো 7 কমন নিলে এক্স মাইনাস 9 ইকাল টু 0, এক্স মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 7 ইকাল টু 0। তাহলে হয় অথবা করে দুটো আসবে, একটা হচ্ছে হয় এক্স মাইনাস 9 ইকাল টু 0 অথবা এক্স প্লাস 7 ইকাল টু 0। এক্স মাইনাস 9 ইকাল টু 0 থেকে আসছে এক্স ইকাল টু 9, আর এক্স প্লাস 7 ইকাল টু 0 থেকে আসছে এক্স ইকাল টু মাইনাস 7। এবার দেখ, আমি এক্স কি ধরেছিলাম, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব ওটা কি দিয়েছিল, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, 9 মিটার। উত্তর মেলাস, মিলিয়ে আমায় বলিস। উত্তর মিলিয়ে বলিস। আমার কথা শোনা যাচ্ছে কি? ওকে, পুরোটা করে নে। সবার হয়েছে তো? রাতুল প্রণব হয়েছে? অভিষেকের হয়ে গেছে? অভিষেক, শোনা যাচ্ছে না, স্পিকার আনমিউট করে কথা বল, তাও তো শোনা যাচ্ছে না। লিপিকা শৈলীর হয়েছে? ওকে, তাহলে পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক হচ্ছে 5। আমাদের গ্রামের প্রলয়বাবু তার, অভিষেক একবার লেফট করে জয়েন কর, তোর কথা কিন্তু শুনতে পাইনি আমি, হ্যাঁ একবার লেফট করে তাড়াতাড়ি জয়েন কর, আমি 5-এর দাগের অঙ্ক শুরু করছি, জয়েন করে কথা বল। আগের অঙ্কে কোনো অসুবিধা আছে কিনা বল।
আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনে আনলেন। আহ, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার চেয়ে 24টি সারি বেশি লাগানোর পরও 10টি গাছ অতিরিক্ত থাকলো। প্রত্যেক সারিতে তিনি কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন হিসাব করে লিখি। অভিযোগ শোনা যাচ্ছে এবার? আগের অঙ্কটা কোনো অসুবিধা আছে? ওকে, তো এবার আমরা যাচ্ছি 5 দাগ। তা 5 দাগের অঙ্কে আমাকে লাস্ট লাইন থেকে আমি যদি এগোই, তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন ধরি। অভিষেক তুই বসে বসে গেম খেলছিস না তো? আচ্ছা, মানে নাপ দেওয়ার বেশি সময় লাগবে না। ধরি তিনি প্রত্যেক সারিতে এক্সটি করে চারা গাছ লাগিয়েছিলেন। হলো, আহ, এবার কি করব? আহ, বলছে প্রত্যেক সারিতে যতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন তার থেকে 24টি সারি বেশি লাগিয়েছে। অতএব সারি সংখ্যা কত? সারি সংখ্যা সারি সংখ্যা x+24টি। একটা সারিতে এক্সটা গাছ, মোট সারি x+24। অতএব বা প্রশ্নানুযায়ী কতগুলো চারা গাছ লাগালো? x x+24টা চারা গাছ লাগালো, তারপরে দেখলো 10টা চারা গাছ এক্সট্রা পড়ে রয়েছে। মোট চারা গাছের সংখ্যা দিয়েছে 350। ঠিক আছে, তাহলে কত আসছে দেখ। x² + 24x + 10 = 350। একদিকে আনলে x² + 24x +10 - 350 = 0। তাহলে কত আসছে? x² + 24x -340 এই আসছে। তো এটাকে কি করে ভাঙবো? x² + 34x -10x -340 = 0, এই ভাঙবো। তো এবার তাহলে কমন নিলে প্রথমটা থেকে কমন নেব, x+34 আসবে। পরেরটা থেকে 10 কমন নিলে x+34 = 0। x+34 কমন নিলে x - 10 = 0। তাহলে দুটো পসিবিলিটিস, হয় x+34 = 0 অথবা x - 10 = 0। x+34 থেকে আসছে x = -34, আর এটা থেকে আসছে x = 10। ঠিক আছে, এই আসছে। তাহলে এবার দেখ, আমি x ধরেছিলাম প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন। সেটা তো কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু চারা গাছের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব তিনি প্রত্যেক সারিতে চারা গাছ লাগিয়েছিলেন কটি করে? 10টি। উত্তর মেলাবি, মিলিয়ে বলবি। উত্তর মিলিয়ে বলবি। ওকে, প্রত্যেকের হয়ে গেছে। যদি কারোর না হয়ে থাকে নক কর। তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন? প্রশ্নটা পড় ভালো করে।
একটা সারিতে কটা করে চারা গাছ লাগিয়েছে সেটাই বের করতে দিয়েছে। যদি সারির সংখ্যা বের করতে দিত তাহলে আমি ওই যে যেটা বলেছে যে কোথায় প্রণয়বাবু, হ্যাঁ আমাদের গ্রামে প্রণয়বাবু। আচ্ছা যদি সারির সংখ্যা বের করতে দেয় চাপ নেই তো। সারির সংখ্যা কত? সারির সংখ্যা সমান 10 প্লাস কটা সারি এক্সট্রা, 24টা, 34টা সারি। যদি তোকে পরীক্ষার সময় সারি 34টা, অ্যান্সার তো 10 থাকবে। তুই প্রশ্নটা ভালো করে পড়ছিস না তো। প্রশ্নটা লাস্টে দেখ কি লেখা রয়েছে, তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছিলেন। সারির সংখ্যা পর পর তোদের বইয়ের অঙ্কটা উল্টে দিয়েছে। এবার তুই এক কাজ কর, বুঝতে পারছি, অঙ্কটা আমি করে দিচ্ছি। তুই বইয়ের সামনে গিয়ে বইটা কত সালে ছাপা হয়েছে ওইটা বলতো আমাকে একটু। দেখ, একদম সেকেন্ড পেজে রয়েছে, ডিসেম্বর 2018। লিপিকাদের বইয়ের উত্তর কি 10? লিপিকাদের বই, লিপিকাদের বইয়ের ছাপা কত সালে? সেকেন্ড পেজ দেখ, সেকেন্ড, একদম উপরে রয়েছে দেখ, প্রথম সংস্করণ ডিসেম্বর 2015। কার? অভিষেকের 2017। তাহলে পরের বছর থেকে বইটা একটু চেঞ্জ করেছে, অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি ওই ঘোরানো অঙ্কটা করে দিচ্ছি দেখ। তাহলে এইটা হলো যাদের কাছে পুরনো বই তাদের অঙ্ক। এবার রাতুল অঙ্কটা পড় আস্তে আস্তে। রাতুলের বইয়ের লাস্টে, মানে যাদের বই উত্তর 34 আছে, 34 নয়, দুজনদের বই মনে হয় 10 আছে। ঠিক আছে, এবার ওই অঙ্কটা রাতুল অঙ্কটা পড় আস্তে আস্তে। রাতুলের অঙ্কের শেষে কি আছে, একদম শেষ লাইনটা পড়। তাহলে ধরি সারির সংখ্যা x। আচ্ছা এবার অঙ্কটা প্রথম থেকে পড় আস্তে আস্তে রাতুল। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, রাতুল অঙ্কটা পড়ছে, যাদের বইয়ে এই অঙ্কটা মিলবে তারা কিন্তু এইভাবে অঙ্কটা করবে। আমি দুটো অঙ্কই করে দিচ্ছি, দুটো অঙ্কের উত্তরই 10 আসবে। হ্যাঁ আমাদের গ্রামে পোলাই বাবু। আচ্ছা এবার দাঁড়িয়ে যা, তাহলে সারির সংখ্যা কত? এক্স। অতএব প্রতিটি সারিতে, প্রতিটি সারিতে আহ, চারার সংখ্যা কত? চারার সংখ্যা বলেছে প্রতিটা সারিতে সারির সংখ্যার থেকে 24টা করে বেশি লাগিয়েছে। তাহলে এবার প্রশ্ন অনুযায়ী ঢুকে যা। এবার দেখ তোর লেখা আছে 24টি করে বেশি চারা লাগিয়েও, এই যে 24টা করে চারা লাগানো হলো মোট সংখ্যা, তার থেকে 10টি চারা বেশি থাকলো, তাহলে মোট 350। এবার তোর হুবহু ক্যালকুলেশন একই হবে, এসে এই পর্যন্ত হবে, কোনো অসুবিধা নেই। এবার তুই এক্স কি ধরেছিস? এক্স ধরেছিস সারির সংখ্যা। তাহলে যাদের বইয়ে সারি সংখ্যা বের করতে দিয়েছে তারা এখানে কি লিখবে, যেহেতু সারি সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সারি সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব মোট সারি সংখ্যা 10। তাহলে সারি সংখ্যা 10 বেরোবে। দেখ বোঝা গেল কিনা? দুটো অঙ্কের ক্যালকুলেশন এক, শুধু জাস্ট সামনেটার পিছনটা একটু আলাদা হবে। কারোর কোনো অসুবিধা? অভিষেকের কোনো অসুবিধা? কোন অঙ্ক তোর বইয়ে কি দিয়েছে, সারি সংখ্যা বের করতে দিয়েছে না চারা গাছের সংখ্যা বের করতে দিয়েছে? আচ্ছা, লিপিকাদের তো চারা গাছের সংখ্যা। লিপিকা শোনা যাচ্ছে না? আচ্ছা তো সারির সংখ্যা তাহলে এরকম ভাবে চেঞ্জ করে নিবি। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি।
জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে? তো নেক্সট পেয়ে যাই। তাহলে 6 দাগ কি বলছে? জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে জোসেফ কম সময় করছে। ধরি জোসেফ একটি জিনিস তৈরি করতে মিনিটে দিয়েছে এক্স মিনিট সময় নেয়। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে কুন্তল 5 মিনিট বেশি সময় নেয়। অতএব কুন্তল একটি জিনিস তৈরি করতে x+5 মিনিট সময় নেয়। দেখ, এই পর্যন্ত আমি ধরলাম। এবার কি বলছে যে 6 ঘন্টা কাজ করছে, তাহলে 6 ঘন্টায় জোসেফ কটা জিনিস তৈরি করবে? 6 ঘন্টায় জোসেফ জিনিস তৈরি করে। 6 ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে কি হবে? 6 × 60 মিনিট বাই একটা জিনিস তৈরি করতে x মিনিট, তাহলে 6 × 60 মিনিটে কটা? 6 × 60/x এতটি। আর 6 ঘন্টায় কুন্তল জিনিস তৈরি করে। 6 ঘন্টা মানে 6 × 60, আর কুন্তলের একটা জিনিস তৈরি করতে x+5 সময় লাগে এতটি। এবার জোসেফ কিন্তু কম সময় নিচ্ছিল। জোসেফ একটা জিনিস তৈরি করতে কম সময় নিচ্ছিল, কুন্তল একটা জিনিস তৈরি করতে বেশি সময় নিচ্ছিল। তাহলে জোসেফ কিন্তু 6 ঘন্টায় বেশি জিনিস তৈরি করবে, কুন্তল কম জিনিস তৈরি করবে। প্রশ্নানুযায়ী জোসেফ 6 × 60/x মাইনাস 6 × 60/x+5 এই বিয়োগফলটা কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করেছে। দেখ প্রশ্ন বলেছে 6টা জিনিস বেশি তৈরি করে, তাহলে সমান সমান 6। তাহলে এবার আমরা এটাকে নিয়ে ক্যালকুলেশন করব। বা দিয়ে আমি 6 × 60 কমন নিলাম, 1/x মাইনাস 1/x+5 সমান সমান 6। 6 কেটে গেল। বা দিয়ে আমি এখানে x × x+5 করলাম, উপরে গেল x+5 মাইনাস এক্স সমান সমান ওই 60টাকে এপাশে 1/60 করে নিয়ে চলে আসলাম। তাহলে উপরে দেখ এটা কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 5/x² + 5x সমান সমান 1/60। তাহলে কত আসছে? x² + 5x সমান সমান 5 × 6 = 30, 300। তাহলে x² + 5x মাইনাস 300 সমান সমান 0। এবার এটাকে ভাঙতে হবে। তাহলে 300 ভাঙলে কত আসছে? 5 দিয়ে 60, 5 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তো আমাকে 5 আনতে হবে। আমি কি করে আনবো? 5 দুগুণি 10, 10 দুগুণি 20, আর 3 × 5 = 15। তাহলে x² + 20x মাইনাস 15x মাইনাস 300 সমান সমান 0। এই তাহলে এখান থেকে আমি x যদি কমন নিই, x + 20 মাইনাস 15 যদি কমন নিই, x + 20 সমান সমান 0। এক্স বাগুলো দিয়ে দিস, x + 20 যদি কমন নিই, x মাইনাস 15 সমান সমান 0। তাহলে কত আসছে? একটা আসছে x + 20 সমান সমান 0 হয়, সেখান থেকে আসছে x সমান সমান -20, আর একটা আসছে অথবা দিয়ে x মাইনাস 15 সমান সমান 0, সেখান থেকে আসছে x সমান সমান 15। আমি x কি ধরেছিলাম? x ধরেছিলাম জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেয়। সময় তো কখনো ঋণাত্মক হতে পারে না।
সময় কখনো ঋণাত্মক হতে পারে না। লেখ, আমি এখানে লিখছি, যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 15। অতএব এক্স সমান সমান 15। আমাকে কি বের করতে দিয়েছে? কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করে। তাহলে কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করেছিল সেটা আমরা কি দিয়ে ধরেছিলাম? এই যে কুন্তলের তৈরি জিনিস 6 × 60/x+5। অতএব কুন্তল জিনিস তৈরি করে, কুন্তল জিনিস তৈরি করে 6 × 60/x এর মান 15+5, তার মানে 6 × 60/20, এটা দিয়ে এটা কাটলে 3, 3 × 6 = 18টি। উত্তর কি বলছে? বলছি, উত্তরটা মিলিয়ে নে। উত্তরটা মিলিয়ে বল। উত্তর কি মিলেছে? তো দেখ, আমি কি করেছি, প্রথমে আমি ধরেছি যে জোসেফ একটা জিনিস তৈরি করতে এক্স মিনিট সময় নেয়। প্রশ্নে বলছে কুন্তল এর থেকে 5 মিনিট সময় কম নেয়, তার মানে কুন্তল কি 5 মিনিট সময় বেশি নেবে। তাহলে কুন্তল কত নেবে? x+5। এবার 6 ঘন্টা ধরে জোসেফও জিনিস তৈরি করছে, কুন্তলও জিনিস তৈরি করছে। এবার আমরা ওখানে মিনিটে ধরেছি আর এইকে ঘন্টা, তাহলে আমাকে কি করতে হবে? ঘন্টাগুলোকে মিনিটে নিয়ে যেতে হবে। সেই জন্য আমি 6-এর সঙ্গে 60 গুণ করে ওটাকে মিনিটে নিয়ে গেছি। তাহলে জোসেফ একটা জিনিস তৈরি করতে এক্স মিনিট সময় নিচ্ছিল, তাহলে জোসেফ 6 × 60 মিনিটে কটা জিনিস তৈরি করবে? 6 × 60/x। কুন্তল কটা তৈরি করবে? 6 × 60/x+5। এবার এদের এই যে জিনিস তৈরি করা, জোসেফ তো কম সময় নিচ্ছিল, কুন্তল বেশি সময় নিচ্ছিল, তাহলে জোসেফ থেকে কুন্তল বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 6, যেটা বইয়ে দিয়ে দিয়েছে। এবার আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এক্স এর দুটো মান বেরোলো, একটা -20, একটা 15। মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম, প্লাসটা নিলাম। বল, কোনো জায়গায় অসুবিধা? অভিষেক, কোনো জায়গায় অসুবিধা? হুম, x+5-এর জায়গায় x বসালাম। লিপিকা, শৈলী, কোনো অসুবিধা? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এই সপ্তাহে আরেকদিন পড়াবো, মনে হয় শনিবার দিন সকাল বা রবিবার দিন সকাল, যে কোনো একটা দিন সকাল পড়াবো। অভিষেকের তো কোনো পড়া নেই আমি যতদূর জানি। শনিবার সকালে কটা থেকে পড়া? আচ্ছা, রবিবার সকালে হবে না, শনিবার সকালের সম্ভাবনাটা বেশি। তো আমি দেখি আগে শনিবারে করতে পারি কিনা। শনিবার দিন তাহলে আমরা এর পরের যে 3টে অঙ্ক আছে, 7, 8, 9, ওটা কমপ্লিট করে 1 দাগ এবং 2 দাগে যাব। ঠিক আছে? তো শনিবার সকালে আমি তাহলে লিঙ্ক যেভাবে পাঠিয়েছি পাঠিয়ে দেবো। আর অভিষেক কিন্তু আজকে অনেক দেরি করে জয়েন করেছিস, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, ভিডিওটা দেখে সামনের দিকের অঙ্কগুলো করে নিবি। আর অভিষেক, আগের দিনের ভিডিওটা দেখেছিস? ওটা দেখে সব কটা অঙ্ক কমপ্লিট করেছিস? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। পরের দিন সেম টাইমে, তোর তো পড়া নেই তো? আর একটু সকালের দিকে হতে পারে, যেহেতু শনিবার সকালটা আমার কোনো পড়া থাকে না। তোদের বাড়ি যেমন সকালে পড়াতে যেতাম, সেরকম সকালেও কিন্তু হতে পারে। ঠিক আছে, আমি লিঙ্ক শুক্রবারে, যদি শনিবারে পড়াই তাহলে আমি শুক্রবারের মতো, শুক্রবার মোটামুটি দিনের মধ্যে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকে।